নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুতি ঠিক হয়নি দিনক্ষণ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিইসি দায়িত্ব নিয়ে বঙ্গভবনে অফিস শুরু করলেন হাফিজউদ্দিন। ওষুধের উৎপাদন খরচ কমাতে দেশেই হবে সিনথেটিক ল্যাব, বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। 16 ডিসেম্বরে থার্ড টার্মিনাল উদ্বোধন নিয়ে জাপানের সঙ্গে আলোচনা। পাম্পে দিন দিন কমছে গ্যাসের চাপ, সীমাহীন অপেক্ষায় চরম দুর্ভোগ। সংকট মোকাবিলায় এলএনজি আমদানিতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি। যশোরে মাদ্রাসায় ঢুকে জামায়াত এমপির মেয়ে ও স্ত্রীর হামলা, আহত এক নারী, প্রতিবাদে বাসভবন ঘেরাও। রাবিতে শিবিরের হামলায় আহত 2 শিক্ষার্থী গ্রেফতার। মধ্যরাতে ভয়াবহ আগুন, দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 6 প্রবাসী বাংলাদেশি। সবার বাড়ি নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে, পরিবারে শোকের মাতম। জনপতি সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরু হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোড়। এর অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আলোচনা শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য কমিশন প্রস্তুতি নিয়ে রাখলেও এখনও ঠিক হয়নি দিনক্ষণ। সিদ্ধান্ত হলে গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর আলোচনার কেন্দ্রে কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি। অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব নিলেও সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে নতুন রাষ্ট্রপতি। এর মধ্যে এই নির্বাচন আয়োজন ঘিরে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল 1 ঘণ্টার বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য কমিশন প্রস্তুত, তবে এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই, সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্ভব ওনারা দিবেন। আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা 4 আসনের এমপি সদস্য পদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা সিদ্ধান্ত এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইসি। না, ওটা নিয়ে এখন আলোচনা হয় না। ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে। এটা এখন আলোচনার বিষয়বস্তু চলবে না। এদিকে সংসদে বৈঠক শেষে নির্বাচন কমিশনে গিয়ে ইসি সচিব জানান, সংসদ অধিবেশন মুলতবি ও বহাল থাকলে এবং একক প্রার্থী থাকলে নির্বাচন প্রক্রিয়া কি হতে পারে সে বিষয় নিয়েও ডেপুটি স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। সংসদ অধিবেশন থাকলে পদ্ধতিটা কি হবে, না থাকলে কি হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। স্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন হাফিজউদ্দিন আহমদ। বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণের পাশাপাশি গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। এ সময় শুভেচ্ছা জানান কর্মকর্তারা। বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ মূল ফটকে স্বাগত জানিয়ে ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে নিয়ে যায় প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের সদস্যরা। ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে গার্ড অব অনার গ্রহণ করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা। আনুষ্ঠানিকতা শেষে প্রথম দিনেই নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন অস্থায়ী রাষ্ট্রপতি। প্রশাসনিক ও সাংবিধানিক বিষয়ে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি দপ্তরে চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং গ্রহণ করেন হাফিজউদ্দিন আহমদ। প্রথম কার্যদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান। পরে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে দুপুর 1:30টার পরে বঙ্গভবন ছাড়েন হাফিজউদ্দিন আহমদ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হবে কিনা তা আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে পরে কোনো দুর্নীতি অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এদিকে 2018 ও 2008 সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলে জানান উপদেষ্টা। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর থেকেই নতুন করে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। সংবিধানের 51 অনুচ্ছেদ রাষ্ট্রপ্রধানকে দায়মুক্তি দিলেও ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, জুলাই মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে তাকে বিচারের আওতায় আনার দাবি তুলছে জামায়াত এনসিপি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে উঠে আসে সদ্য সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ। জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার আগে পরের অপরাধের বিচার করার সুযোগ রয়েছে। উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোন রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, 2018 সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়নি। চাকরির বয়স 25 বছর হওয়ায় অবসরে পাঠানো হয়েছে। তবে 2018 সহ 2008 সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলে জানান তিনি। 25 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, সরকার তাকে অবসরে পাঠাতে পারেন। এটা একেবারে আইনি ব্যাপার। যে কেউকে এটা কিন্তু আইনি, কোনো কারণ দর্শানোর প্রয়োজন নেই, আপনি এটা করেছেন বা এটা করেননি এরকম না। জুলাই আন্দোলনে হতাহতদের শরীরে 7.62 mm বুলেট পাওয়া প্রসঙ্গে দাবি করেন, প্রাণঘাতী ওই অস্ত্র পুলিশই ব্যবহার করেছে। সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। সম্প্রতি দেশের 34টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে 26টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি উদ্বেগজনক জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরকারের পর্যায়ে সিদ্ধান্ত আসবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাঁচামালে আমদানি নির্ভরতা কমানো সহ ওষুধের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে এবার দেশে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে পণ্যটির দাম কমার পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কথা জানান শিক্ষামন্ত্রী। এদিকে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আলোচনা হয় 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন নিয়ে। দেশের ঔষধ শিল্পের বাজার প্রায় 35 থেকে 40 হাজার কোটি টাকার, যা প্রতি বছর গড়ে 10 থেকে 12% হারে বাড়ছে। 98% দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের 140টি দেশে রফতানি হচ্ছে বাংলাদেশের ঔষধ। তবে জীবন রক্ষাকারী পণ্যটির উৎপাদনে প্রধান উপাদান অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস বা এপিআই এর 85 থেকে 90%ই আমদানি নির্ভর। ঔষধের কাঁচামাল তৈরির জন্য বিশ্বব্যাপী সিনথেটিক ল্যাব গুরুত্বপূর্ণ হলেও দেশে এ ধরনের প্রতিষ্ঠান নেই। ঔষধ শিল্পের উন্নয়নে সংশ্লিষ্টদের বৈঠকে উঠে আসে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠার বিষয়টি। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বুয়েটের বিশেষজ্ঞরা এতে উপস্থিত ছিলেন। সভা শেষে বুয়েটের বিশেষজ্ঞ দল জানান, সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা করলে কমবে ওষুধের দাম, তৈরি হবে নতুন কর্মসংস্থান। একটা ওষুধ একটা কোম্পানি বানায়, তার কিছু র মেটেরিয়াল লাগে। সেই র মেটেরিয়ালগুলো বাংলাদেশে উৎপন্ন করা হয় না, বেশিরভাগই বিদেশ থেকে নিয়ে আসা হয়। সেই র মেটেরিয়ালগুলো যদি আমরা বাংলাদেশে বানাতে পারি, তাহলে ওষুধের দাম কমবে। বাংলাদেশে এই রিলেটেড অনেক ইন্ডাস্ট্রি অলরেডি গ্রো করেছে, কিন্তু তাদের যে সেই রকম ম্যান পাওয়ার আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে সেই রকম স্টুডেন্ট তৈরি হচ্ছে না। এই ল্যাব হলে একটা বড় সংখ্যক স্টুডেন্ট সেই সমস্ত ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবে। আর শিক্ষামন্ত্রী জানান, ঔষধ খাতে উৎপাদন খরচ কমানো এবং গবেষণা বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রতিষ্ঠিত হবে সিনথেটিক ল্যাব। দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে। এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, they need this kind of lab for their research, and it's very important. এদিকে সকালে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত আলাদা সভা, যেখানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের উদ্যোগের প্রশংসা করেন সরকার প্রধান। মেশিন দুটো তৈরি এবং বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাসও দেন তারেক রহমান।
এছাড়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। আগামী 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের অগ্রগতি সহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। লাইনে গ্যাসের চাপ না থাকায় একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশনগুলো। যেগুলো চালু আছে সেখানেও ভোগান্তি চরমে। চালকরা বলছেন চাপ কম থাকার অজুহাতে দাম বাড়ানোর পাঁয়তারা করছে একটি মহল। আর সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ দিন দিন আরও কমছে। সকাল থেকে বন্ধ সিএনজি স্টেশন, অথচ গাড়ি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কখন গ্যাস পাওয়া যাবে তার ঠিক নেই, তবুও অপেক্ষায় পার করছেন ঘন্টার পর ঘন্টা। বসে আসি সকাল 8:30 থেকে, কিন্তু কখন দিবে এটার কোনো নিশ্চয়তা নেই। আর সময় তো 4-5 ঘন্টা ঠিকই যায়, বসে থাকতে হয়। আর কিছু কিছু পাম্প একেবারেই বন্ধ। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে লাইনে গ্যাসের চাপ আরও কমেছে, তাই গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এখন লাইনে চাপ নেই, আমাদের মেশিন বন্ধ আছে। যতদিন এইভাবে চাপ না আসে ততদিন তো এমনি বন্ধ রাখতে হবে। এদিকে যে স্টেশনগুলো চালু আছে সেগুলোতেও ভোগান্তি আরও বেড়েছে। গাড়ির চাপ বাড়ায় 5 থেকে 6 ঘন্টার আগে মিলছে না গ্যাস। চালকরা বলছেন এগুলো দাম বাড়ানোর অজুহাত মাত্র। গ্যাসের দাম বাড়াবো বলতেছে, খালি শুনতেছি। যদি বাড়ায় তাহলে কিছু বাড়াক, তারপর তো আমাদের ভোগান্তিটা কমে। এক চাপে পাইতাম 500 বা 600 টাকার গ্যাস পাইতাম, ওই জায়গার মধ্যে আমরা এখন গ্যাস পাই 140, মাঝে মধ্যে হাইয়েস্ট গেলে 200। তবে এখনও চালু থাকা সিএনজি স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। পিছনের অনেক পাম্প বন্ধ, যে কোনো সময় আমাদেরটা বন্ধ হয়ে যাবে। লাইনে গ্যাসের চাপ কমতে থাকায় তেজগাঁও, মিরপুর 10 সহ বেশ কিছু এলাকার সিএনজি স্টেশন এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকট মোকাবিলায় এলএনজি আমদানিতে সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তার দাবি দ্রুতই এ প্রস্তাবে সাড়া মেলার আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেছেন জ্বালানি খাতে বিগত সরকারের ভুলের খেসারত দিচ্ছে জাতি। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা যানবাহনের দীর্ঘ সারি, চুলায় নামমাত্র গ্যাস, আর শত শত কারখানায় উৎপাদন প্রায় বন্ধ। সমুদ্রে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকায় গত কয়েকদিনে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। দৈনিক 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ নেমে এসেছে 270 কোটি ঘনফুটে। এতে শিল্প খাতে এখন চরম বিপর্যয়। এ অবস্থায় এলএনজি টার্মিনালে ত্রুটি মেরামতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে সোমবার জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। গ্যাস সংকট দূর করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলএনজি আমদানি সহ যে কোনো ধরনের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া দ্রুততম সময়ে সাড়া দেবেন বলে আশা প্রতিমন্ত্রীর। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন বিদ্যুৎ জ্বালানি খাতে বিগত সরকারের ভুলের বোঝা টানতে হচ্ছে এখন। বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাস সব জায়গায় আমাদেরকে একেবারে মেরে চুষে লুটপাট করে একটা শিরদারাহীন জাতিতে পরিণত করে পালিয়েছে। বিগত সময়ে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ না নিয়ে দেশকে বিদেশ নির্ভর করে তোলা হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। বিদেশ নির্ভর করা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলতে কুয়ালালামপুরে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। ঢাকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করা, অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিক পাঠানো এবং বিদ্যমান জটিলতা দূর করার বিষয়ে আলোচনা হয়েছে। কয়েকদিনের মধ্যেই শ্রমবাজার চালুর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট।
দীর্ঘদিন ধরে স্থবির থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু করতে পুত্রজায়ায় অনুষ্ঠিত হয়েছে দুই দেশের গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। অন্যদিকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে শ্রমবাজার দ্রুত চালু এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। আলোচনায় কর্মী পাঠানোর প্রতিটি ধাপ, নির্ধারিত সময়সীমা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। চলতি বছরের শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক কার্যকর থাকলেও উভয় পক্ষের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব পরিস্থিতি বিবেচনায় দ্রুত শ্রমবাজার পুনরায় চালু করা। এজন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি বাধাগুলো দ্রুত দূর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই দেশের প্রতিনিধিরা। দুই দেশের কৌশলগত প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা অত্যন্ত ইতিবাচক আলোচনা করেছি। আগামী কয়েকদিনের মধ্যেই শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বর্তমানে মালয়েশিয়ায় রেস্তোরাঁ, পাম তেল শিল্প সহ বিভিন্ন শ্রমগণ খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা বেড়েছে। এই বাস্তবতায় অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোতে দ্রুত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমবাজারের বর্তমান জটিলতা কাটিয়ে নমনীয় ও ইতিবাচক নীতি অনুসরণে নীতিগতভাবে সম্মত হয়েছে উভয় দেশ। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকদের মারপিটের অভিযোগ উঠেছে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে ও তার স্ত্রীর বিরুদ্ধে। আঘাত করা হয়েছে এক নারীর মাথাতেও। এ ঘটনার প্রতিবাদে এমপির বাসভবন ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এমপি গোলাম রসুলের দাবি, তার মেয়ে মানসিক রোগী। নিজ বাড়ির সামনের মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকদের মারপিটের অভিযোগে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর বাসভবনে হামলা ও ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, যশোর শহরের নীলগঞ্জ এলাকায় জামায়াতের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে আল মাদ্রাসাতুস সাইরাহ ও মসজিদ রয়েছে। ওই মাদ্রাসায় শিশুদের যাতায়াত এবং ব্যবস্থা মেনে নিতে পারছেন না এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা। মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় রেক্সোনা নামে এক নারীর মাথা ফাটিয়ে দেয় অনন্যা। একই সঙ্গে নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপর চড়াও হন তিনি। তার সাইকেলটিও ফেলে দেওয়া হয়। এ ঘটনা কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এমপির বাসভবনে হামলা চালায়। উপায়ন্ত না দেখে এমপি ও তার মেয়ে নিজেদের রক্ষায় গেট বন্ধ করে অবরুদ্ধ করেন। ও এসে আমার মাথায় তালা দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে, একটা লাথি দিয়েছে, একটা তালা দিয়ে বাড়ি দিয়েছে। গোলাম রসুলের মেয়ে সংসদ ৪ আসন, উনি ওনার মেয়ে রেগুলার এখানে নিশাপান করে, বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে একটা বাচ্চারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। আমরা যদি কোনো কমপ্লেইন পাই, আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা নেব। এদিকে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুল দাবি করেন তার মেয়ে মানসিক রোগী। তিনি বিরোধপূর্ণ এ অবস্থার অবসান চান। মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী দীর্ঘ 20 সাল থেকে। আমি সহনশীল পরিবেশ বজায় রাখতে চাই, সবার সাথে সহযোগিতা করে বসবাস করতে চাই। 2023 সালে যশোর শহরে নীলগঞ্জ এলাকায় আল মাদ্রাসাতুস সাইরাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। সময় সংবাদ, যশোর। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির নেতাকর্মীদের হামলায় আহত 2 শিক্ষার্থীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মারধরের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার 3 দফায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার সহ ছাত্র শিবিরের মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। আহত অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ। 3 জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আনাস ও মাহমুদুল হাসানকে সোমবার রাতেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের আগের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। ছাত্রলীগের যে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার লাগানো, ব্যানার লাগানো, বিভিন্ন রকমের স্টিকার লাগানো, এইগুলো নিয়ে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে তারা, এবং ভার্চুয়ালিও তারা অনেক কিছু করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে
আমাদের এখানে সেই মামলা রিসেন্ট যে মামলা আছে সেই মামলাতেই ছাত্রলীগের কর্মকাণ্ডের বিষয়গুলো নিয়েই তাদেরকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় মঙ্গলবার 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার সময় প্রক্টোরিয়াল বডি সহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও খতিয়ে দেখার কথা জানান উপাচার্য। এই যে আইনকে নিজের হাতে তুলে নেওয়া, এটা সত্যিই খুব দুঃখজনক এবং সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই এটা আশা করে না। আমরা এটার বিরুদ্ধেও ব্যবস্থা নেব। এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের জেরে রাকসু ও শিবিরের নেতারা লাইব্রেরিতে ঢুকে ছাত্রলীগ দাবি করে 3 শিক্ষার্থীকে বেধড়ক পেটায়। তবে ভুক্তভোগীদের সাধারণ শিক্ষার্থী দাবি করে রাতেই বিক্ষোভ করে ছাত্রদল। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই জুলাই শহীদদের তালিকা সম্পন্ন করা সম্ভব হয়নি। জুলাই শহীদদের কবর রক্ষণাবেক্ষণে অর্থ বরাদ্দ হলেও দুর্নীতি হয়েছে। যাত্রাবাড়িতে অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের পর এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই আন্দোলন কারো একক নয় উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানি বলেছেন, এ নিয়ে দ্বিধা বিভক্তির সুযোগ নেই। মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে গণমাধ্যমে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই জুলাই শহীদদের তালিকা সম্পন্ন করা সম্ভব হয়নি। ভুয়া কাগজপত্র দিয়ে কেউ গেজেটভুক্ত হওয়ার অপচেষ্টা করলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন। অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই শহীদদের কবর রক্ষণাবেক্ষণে অর্থ বরাদ্দ হলেও সেখানেও দুর্নীতি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল সেখানে অনেক অভিযোগ আমরা শুনতে পাই, অবহেলার কথা আমরা শুনতে পাই। আমি মনে করি তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত তাহলে আমরা আজকে 2 বছর পরে এসে এই সংখ্যাটি মেলানোর জন্য আমাদেরকে বেগ পোহাতে হতো না। আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ যদি মনে করে রাষ্ট্রের চোখকে ফাঁকি দিয়ে এখানে তারা অন্তর্ভুক্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা বাজেট বরাদ্দ ছিল যে সারা দেশে শহীদদের কবরগুলো সেগুলোকে স্থায়ী এবং পাকা করা হবে, কিন্তু আসলে যেখানে দেখা যাচ্ছে যে ওই জায়গাতেও মানে একটা দুর্নীতির একটা আমরা ছায়া দেখতে পেয়েছি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানি বলেন, জুলাই কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন ছিল না। এ নিয়ে কারো পক্ষে নেয়া বা দ্বিধা বিভক্তির সুযোগ নেই। যারা জুলাইকে নিজের অর্জন বলে প্রচার করতে চায় তারা 5 আগস্টের আগে কোথায় ছিলেন সেই প্রশ্নও তোলেন মন্ত্রী। আবার বলছি, এটা কোনো দলের আন্দোলন ছিল না, এটা মেধাবীদের সংগ্রাম ছিল। তাদের সঙ্গে আমরা একত্রিত হয়েছি। এটাকে কারোর পক্ষে নেওয়া, কারোর বিপক্ষে বাধ্য করা, বিপক্ষে নেওয়া এবং এটার মধ্যে দ্বিধা বিভক্তি নিয়ে আসা, এই সুযোগ নাই। পার্লামেন্টের বাইরে গিয়ে বিরোধী দলের আচরণের জন্য সতর্ক হওয়ার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করতেই রাজনৈতিক বিবেচনায় দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দেবে কিনা তা আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের নীতির সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। লুটপাটের বাজার কোনটা? সব বাজারের ইজারাদারি ওনাদের থাকতো। জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ার পর এবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাদের নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে নিয়োগের সমালোচনা করে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির চেষ্টার আশঙ্কা প্রকাশ করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। বিরোধী দলের মতামত ছাড়াই এককভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অভিযোগ তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল তাদের প্রার্থী দেবে কিনা তা পরে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এখনো তো তফসিল ঘোষণা হয়নি, স্থায়ী কমিটি কি বলে। যদি ওনারা দয়া করে বিরোধী দল আছে বলে মনে করেন, তখন আমাদের লিডার অব দি অপোজিশন আছেন পার্লামেন্টে,
তখন দল বা বিরোধী দল তখন তাদের চিন্তা পেশ করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এতে সরকারের ব্যর্থতা রয়েছে বলে দাবি করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে লুটপাটের পথ তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং এটা দেখার কেউ আছে বলে মনে হয় না। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতে ভয়াবহ আগুনে দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 6 প্রবাসী বাংলাদেশির। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে। মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে প্রাণ গেল 6 প্রবাসী বাংলাদেশির। স্বজনরা জানান, দেশটির কুইন্সটাউনে বাংলাদেশি মালিকানাধীন একটি সুপার শপে স্থানীয় সময় সোমবার রাত 3টার দিকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারপাশে। এ সময় প্রতিষ্ঠানটির ভেতরে ঘুমিয়েছিলেন কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আসলে ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফাহিম আপন আহমেদ, নূর মোহাম্মদ ফয়সাল এবং ফতুল্লার কানাইনগর গ্রামের শাহিনুর রাজিকের মরদেহ উদ্ধার করা হয়। আরও উদ্ধার করা হয় মুন্সিগঞ্জের কালিন্দিপাড়া এলাকার আরও একজনের মরদেহ। কালকে পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাসক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। একজন বাইর করছে, ওইটা 40% পুরা থাকা, আর বাকিটা বাইরেছে লাশ হয়ে। 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর, এমনকি আপনার না এই মুন্সিগঞ্জের এক লোক আছে আমার রিলেটিভ, সে 2 মাস ধরে গেছে। প্রবাসী কল্যাণ শাখার যিনি সহকারী পরিচালক আছেন, ওনার সাথে আমরা অলরেডি কথা বলেছি। আমরা পরিবারগুলোর পক্ষ থেকে ওনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো, যাতে দ্রুত সময়ের ভিতরে আমরা এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে তাদের ক্ষতিপূরণ, একই সাথে হলো আপনার ডেড বডি আনার ব্যবস্থা করতে পারি। নিহতদের পরিবারকে আর্থিক অনুদান সহ সব ধরনের সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। তাদের ক্ষতিপূরণের বিষয়ে আমাদের যে সরকারের যে ইগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো আমাদের করার প্রয়োজন পড়বে আইন অনুযায়ী, সেগুলো আমরা করব। সুপার শপটির মালিক নারায়ণগঞ্জ সদর উপজেলার 2 সহোদর ফারুক ও রতন হোসেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধসে নারীসহ 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 6 জন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহতদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন অংশে হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। সপ্তাহের অন্যান্য দিনের মতোই রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সড়কে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন স্বল্প আয়ের মানুষ। দুপুর 1টার দিকে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে কলেজের সীমানা প্রাচীর। কিছু বুঝে ওঠার আগেই দেয়ালের নিচে চাপা পড়েন নারী ও শিশুসহ অন্তত 8 জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দেয়ালে চাপা পড়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হৃদয় বিদারক এ ঘটনায় হতভম্ব সেখানকার মানুষ। অনেকজন খাড়া ছিল, তার একজন আন্টি সরে গেছে, আরেকজনের গায়ে পড়ছে, উনি পুরো ডাইকা গেছে। ওয়াল ভাঙে পড়ছে, আমি তো জানি না, আমি এবার ওঠার পরে চিন্তা করলাম যে মাইয়েটা আইসিনি, আইতে ঠিক গাড়ির তলে। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি সরকারের পক্ষ থেকে আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যদি এটা হয় তাহলে আমরা আশা করতে পারি ভবিষ্যৎ যে কাজগুলো এখন হবে সেগুলো মানসম্মত হওয়ার ব্যাপারে তারা সজাগ হবেন। পুলিশ জানায়, নিহত 2 জনের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ছাত্রদের সহায়তায় আমরা এখান থেকে তাদেরকে উদ্ধার করি, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে একজন শিশু ছিল, তার বয়স 5 বছর। আমরা এগুলোর ব্যাপারে পরবর্তীতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। জানান, নিয়ম মেনে দেয়ালটি করা হয়নি। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমরা আইনগত সিদ্ধান্ত নিব। নিহতদের একজন স্থানীয় বাসিন্দা নাসিমা। নিহত পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন হাড় ভেঙে গেছে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা ছেলে নিখোঁজ হয়েছেন। দুপুরে নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীর মাঝে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চরমাজারদিয়া এলাকা থেকে ঝাউ গাছ কেটে নৌকায় করে আসছিলেন 8 যাত্রী। এ সময় নৌকাটি মাঝ নদীতে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে পানিতে তলিয়ে যায়। দ্রুত স্থানীয়রা 6 যাত্রীকে জীবিত উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন বাবা আফসার আলী ও ছেলে জিয়াউল হক। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফরিদপুরে হাতির ধাক্কায় ইজি বাইক উল্টে শিশুর মৃত্যু হয়েছে। আটক করা হয়েছে মাহুদকে। স্থানীয়রা জানান, বিকেলে সদরপুরে হাতি দিয়ে দোকানে দোকানে চাঁদা তুলছিলেন কয়েকজন। এ সময় শুঁট দিয়ে ধাক্কা দিলে উল্টে যায় একটি ইজি বাইক। চাপা পড়ে 10 মাসের শিশু আরিশা জান্নাত। উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় উত্তেজিত জনতা হাতির মাহুদকে গণপিটুনি দেয়। পরে আটক করে হাতিসহ তাকে থানায় নিয়ে যায় পুলিশ। বর্ষা মৌসুমে শুরু হয়েছে তিস্তা ব্রহ্মপুত্র করতোয়ার তীব্র ভাঙন। এরই মধ্যে কুড়িগ্রামে 300 কিলোমিটার অরক্ষিত পারে নদীর তাণ্ডবে সর্বস্ব হারিয়েছেন 3 শতাধিক পরিবার। খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা। এদিকে হুমকিতে আছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভাও। এক সপ্তাহ আগে ভাঙনে বসতভিটা হারিয়েছেন শাহ আলম। এরপর স্ত্রী মর্জিনা, 2 সন্তান ও এক নাতিকে নিয়ে ঠাঁই হয়েছে একচালা টিনের নিচে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সরকার পাড়ায় ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর মোহনায় বসবাসকারী শাহ আলমের মতো অবস্থা একই এলাকার আজিজুল হক, সূর্য বানু সহ অনেকের। যে কোনো সহযোগিতা যদি সরকার করতো, ঘর বাড়ির দিক দিয়ে, নদী বান্ধনের দিক দিয়ে, তাহলে ভালো হতো। কোনো জায়গায় যাব তার কোনো বুদ্ধি নেই, আর টাকা পয়সাও আমার কাছে নাই। যে যা কামাই করছি সব বউ বাচ্চা পালি টাকা পয়সা খরচা হয়ে গেছে। করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন এলাকা। তীব্র ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। আমাদের কোনো জায়গা কেনার মতো সমতুল্য নাই। নদী ভাঙে যাওয়া কোনো সরকার বাঁধ দিবে তাও দেয় না। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গাগুলো বেশি ভার্নাবেল আমরা সবগুলো লিস্ট আপ করেছি এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা দিয়েছে। 18.63 বর্গ কিলোমিটার আয়তনের ঘোড়াঘাট পৌরসভায় 60,000 লোকের বসবাস। ওমর ফারুক, সময় সংবাদ। জনপথে সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, ঠিক হয়নি দিনক্ষণ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিইসি দায়িত্ব নিয়ে বঙ্গভবনে অফিস শুরু করলেন হাফিজউদ্দিন। পাম্পে দিন দিন কমছে গ্যাসের চাপ, সীমাহীন অপেক্ষায় চরম দুর্ভোগ। সংকট মোকাবিলায় এলএনজি আমদানিতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি। এবং যশোরে মাদ্রাসায় ঢুকে জামায়াত এমপির মেয়ে ও স্ত্রীর হামলা, আহত এক নারী। প্রতিবাদে বাসভবন ঘেরাও। রাবিতে শিবিরের হামলায় আহত 2 শিক্ষার্থী গ্রেপ্তার। এই ছিল জনপথের সময়।